আজ আমাদের বিশেষ অতিথি লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তে এ রাজ্যের সব থেকে চ্যালেঞ্জিং ইস্যু কি তোমার কাছে কি মনে হচ্ছে? তৃণমূল কেন ছাড়বে? টাটা কিন্তু সিঙ্গুরে ফিরছে। একদম সব থেকে বড় বিরোধী হিসেবে এই রাজ্যে কাকে দেখছো? ফেভারিট পলিটিশিয়ান কেরা মুখ্যমন্ত্রী এই দশকে তুমি যে দেখলে জ্যোতিবসু থেকেই ধরি, তোমার চোখে এখন যেটা আবার দেখা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টি, তো এইটা কতখানি মানে আমরা দেখলাম জয়ন্তর মর্তন থেকে যাদবপুর পর্যন্ত কিন্তু চলে এলো অনেকটা, কিন্তু ককরোচ জনতা পার্টির কিন্তু একই এডুকেশন সিস্টেম নিয়েই তাদের এর পরবর্তী নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো মানে রাজনীতিবিদ হিসেবে রাজনীতিতে? নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী। আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আর দ্য বং ভয়েসে আমার সঙ্গে রয়েছেন দ্য বং ভয়েসের সিইও প্রকাশ সিনহা, এবং আজ আমাদের বিশেষ অতিথি লকেট চট্টোপাধ্যায়। লকেট দি, তোমাকে তো স্বাগত। প্রথম থেকেই আমরা আজকে আসছো, এটাই প্রথম থেকে আমাদের মধ্যে একটা চলছে যে আজকে লকেট দিয়ে আমাদের অফিসে আসছেন, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যারা আমাদের সকলে আমাদের মেম্বাররা রয়েছেন ম্যাক্সিমাম খুব ইয়াং, মানে জেনজির মেম্বাররা রয়েছেন। তো ন্যাচারালি তারা খুব লকেট চট্টোপাধ্যায় নেত্রী তারা দেখেছেন, এবং অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আরও বেশি দেখে ফেলেছেন, মানে খুঁজে খুঁজে তোমার সব ছবি টবি ভীষণভাবে তারা ইন্সপায়ার। তো আমরা আগে শুরুটা কাকে দিয়ে করছি? অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পাচ্ছি না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পাচ্ছি? না, আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে একদম, আমি ছোটবেলা থেকে প্রচুর সিনেমা দেখেছি। আমি সেই লকেট, হ্যাঁ, মানে যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমি কিন্তু সেই লকেট চট্টোপাধ্যায়কে বেশি ভালোবাসি। মানে ওটা এখনো কিন্তু ব্যাক অফ মাইন্ডে রয়েছে। তো আপনি বলুন কাকে দিয়ে শুরু হবে? দেবযানী শুরু করবে। প্রথমে তোমাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আর তোমাদের চ্যানেল অনেক আগে চলুক এবং এত ইয়াং জেনারেশন জেনজি, এখন তো সারাক্ষণ কানের মধ্যে থাকে এটা জেনজি, কারণ আমার ছেলেও ওর মধ্যে পড়ে, 26 নাও। তো তাদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই, যে তারা এগিয়ে চলুক এবং দেশের মান মর্যাদা সবকিছুকে আরো বেশি করে এগিয়ে নিয়ে চলুক, এবং আমরা তাদের সাথে আছি, এটাই বলবো। আর অভিনেত্রী তো অনেক আগেই, প্রায় 12 বছর হয়ে গেছে আমি সিনেমা থেকে মানে বিদায় নিয়েছি বলতে গেলে, পারিনি আর করতে। তো এখন পুরোপুরি ভাবে রাজনীতির মধ্যেই জড়িত আছে। না, কিন্তু প্রশ্ন কেন কেন বিদায় নিল সেই অভিনেত্রী? কেন এটা যদি জিজ্ঞেস করো, আমরা তো ভালোবাসতাম সেই অভিনেত্রী। এটা যদি জিজ্ঞেস করো, আমার কাছেও কোনো উত্তর নেই। আমি ডেস্টিনিকে বিশ্বাস করি, এবং আমার কোনোভাবে আমার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, নেই, এবং আমি আশাটা হঠাৎ করেই হয়েছে। কোনো খবরও রাখতাম না, কিছুই করতাম না, কিন্তু আমি মনে করি যে অ্যাক্টিং ছিল আমার, নাচ ছিল, আমি ডান্সার ছিলাম, মমতা শঙ্কর ব্যালে ট্রুপের ডান্সার ছিলাম, কোনোদিনই ভাবিনি। কিন্তু হঠাৎ করে যেটা হয়, আমি 2012-তে আমি জয়েন করি তৃণমূল কংগ্রেসে। এখানেই একটা প্রশ্ন লকেট দি, যে তুমি যেটা বলে যে ছোটবেলার কথাটা যখন প্রসঙ্গটা উঠেই গেল, যে তুমি কিন্তু আগে থেকে কখনোই কিছু স্থির করনি, বা তোমার পরিবারের কেউ, আমরা জানি তুমি কোন পরিবারের মেয়ে, তোমার পরিবারের সঙ্গে রামকৃষ্ণ দেবের একটা মানে ভীষণ গভীর সংযোগ রয়েছে, সেই পরিবার থেকে মানে পর্দায় আসা, সিনেমায় আসা, তো এটাও কিন্তু একটা বিশাল বড় একটা বলা যেতে পারে একটা সাহসিকতাও হতে পারে। ওই পরিবারে তো কখনো আমরা সেভাবে কাউকে এর আগে দেখিনি। আমাদের বাড়িও কিন্তু খুব কনজারভেটিভ, কিন্তু আমার মা খুব আধুনিক ছিলেন, এবং আমার বাবাও মানে পুরোপুরি ভাবে সাপোর্ট দিয়েছেন মাকে। তোমারও কি অ্যাম্বিশন ছিল ছোটবেলা থেকে? না, আমার কিছুই ছিল না, সব আমার মানে মা ভেতর থেকে বার করেছিল। হ্যাঁ, মা বাবা কি চেয়েছিলেন, মানে কি হবে? চেয়েছিল যে আমি মানে আমি কিছু করি লাইফে। মায়ের অনেক ইচ্ছে ছিল যে মায়ের আমি মানে এখন মনে হয় আমার সেটা, আমি নাচ শিখি, আমি গান শিখি, আমি অলরাউন্ডার হই আর কি। যেটুকু আমি পড়েছি, আপনি মা আপনাকে মমতা শঙ্করের সেখানে গিয়ে অ্যাডমিশন, মানে ভীষণ, মানে আমি যেতে মাঝে মাঝে প্রথম কি হয় আমাদের মধ্যে যেটা থাকে, অভিনয়টা তো আমি কোনো শিখিনি কোনো জায়গায়। আমি মমতা শঙ্কর ব্যালে ট্রুপে যখন গেছি, তো মমদির কাছ থেকেই আমার অভিনয় শেখা। মমদি আমার কাছে যদি মায়ের পর কেউ থাকে, তো আমার গুরু হচ্ছে মমতা শঙ্কর। তুমি বিদেশেও গেছো খুব ছোটবেলাতে তার হাত ধরে? একদম, জাপানে থেকেছি 3 মাস, সবচেয়ে ছোট আমি তখন। হ্যাঁ, 1991 আমাদের ছিল, 92-তে ছিল বোধহয়। তো 3 মাস ছিলাম ওনার সাথে, পুরো সবাই বড়, আমি ছোট, কিন্তু সেভাবে গাইড করেছেন আমাকে, মানে আমার গুরুই বলতে গেলে মমতা শঙ্কর আমার কাছে। আচ্ছা, এখানে তুমি বললে যে কনজারভেটিভ ফ্যামিলি থেকে, আমরা জানি সেটা, এবং সেই সঙ্গে একটা একান্নবর্তী পরিবার থেকে
পর্দায় আসা, সেখানে যখন তোমাকে দেখছে খুব আধুনিক পোশাকে নানা ধরনের অভিনয় তোমাকে করতে হচ্ছে, খুব ক্লোজ সিন করতে হচ্ছে, সেগুলো পরিবারের বাকিদের চোখে কেমন ছিল? কোনো অসুবিধা হয়নি। অলওয়েজ আমাকে ঈশ্বর সাথ দিয়েছে, আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি, আমার বিয়ে তো হয়ে গেছিল অনেক ছোটবেলায়, তো শ্বশুরবাড়ি, আমার মা বাবা, আমার পরিবার পুরোপুরিভাবে সহযোগিতা পেয়েছি, এবং এখন আমি এখানে যেখানে রয়েছি এখানেও আমি পুরোপুরিভাবে সহযোগিতা পাই। এটা আমাকে ভগবান দিয়ে পাঠিয়েছে। কোঅপারেটিভ ফ্যামিলি, মানে দিয়ে বন্ডিং। সেটা কি শুধুই তার জন্য না, মানে বলা যেতে পারে একতরফা তো নয়, তোমার তরফ থেকেও তো সেটা নিশ্চয়ই শ্বশুরবাড়ির উল্লেখ করলে। একতরফা কিছু তো থাকে না সবসময়, সেই শিক্ষা দীক্ষাটা তোমার পারিবারিক রয়েছে। দিদি, মায়ের কথা বললেন, মাকে কত মিস করেন? আমি তো মাকেই সবসময় নিয়ে চলি, মনে হয় মিস করি, মানে আমি কখনো ভাবি না যে উনি নেই, উনি আছেন, আমার সাথে থাকেন, সবসময় থাকেন উনি। কিন্তু আমি মায়ের ভীষণ কপি। আমার মায়ের কেউ যদি ছবি দেখে বলবে, আচ্ছা মানে আমার কে ছবি দেখে বলে দেবে কেউ যে এটা লকেটেরই মা হবে, এরকম এত কপি আমি। মাকে সঙ্গে নিয়ে চলি, মা আমার সাথে আছে। মা তো চেয়েছিলেন খুব বড় ডান্সার হও, সেটা একটা স্বপ্ন ছিল। তাহলে তোমার কাছে একটা প্রশ্ন, লকেট চট্টোপাধ্যায়ের কাছে, দীর্ঘদিন তো দূরত্বে রয়েছে, শেষ কবে ডান্স প্রোগ্রাম করেছিলে? বা ডান্স তো ছেড়েছিলাম 2000-এ, আর হ্যাঁ 2000-এ মমদির গ্রুপ ছেড়ে দিয়েছিলাম আমার কাজের, আমি যখন ফিল্মে আসি। আর ফিল্ম ছেড়েছি 2015-এ, যখন আমি বিজেপিতে আসি তখন মানে আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি, সেই জন্য সেই সময় আমাকে বাধ্য হই আমি ছাড়তে। তখন আর আমি পেছন ঘুরে তাকাইনি, যে অনেকেরই শিল্পীদের অসুবিধা হয়ে যেত, কিন্তু আমি যখন বিজেপি জয়েন করেছিলাম 2015-এ, আমার থেকে অনেক কাজকর্ম নিয়ে নেওয়া হয়েছিল, এবং তখন আমি প্রেস কনফারেন্সও করেছিলাম স্বরূপ বিশ্বাসকে নিয়ে, এবং এরা যে টলিগঞ্জে যা চালায়, যেটা এখন চলছে, এখন হচ্ছে। তো তখন মানে অনেককে সাথে চেয়েছিলাম, কিন্তু অনেকে পাইনি আমি সাথে, কিন্তু যাই হোক ওটা ফেস করেছিলাম। তার মানে এটা আপনাকেও ফেস করতে হয়েছে? হ্যাঁ, যেটা একাধিক অভিযোগ আমরা আমি তখন একা প্রেস কনফারেন্স করছি, আপনি ছাড়েননি, আপনাকে বাধ্য করা হয়েছে? হ্যাঁ একদম পুরোপুরি ভাবে বলেছে, মানে সেটা আমি বলেছি অনেককে, আমাকে অনেকে ফোন করতে, কি করে তুই চলে গেলি, তোর কি করে কি চলবে। আমি বললাম যে এরকম ভাবে হতে পারে না, কেউ যেখানে তার সে না আছে মানে অভিনেতা, না আছে তার টেকনিশিয়ান, তো সে কি করে একটা ফিল্ম সামলাতে পারে, সেটা তো হতে পারে না কখনো, রাজনীতি যতই। আমি লকেট দিয়ে, আমার খুব নিজের মনে হয়, তোমাকে যখন থেকে দেখছি, মিডিয়াতে দীর্ঘদিন আমরাও কাজ করছি, তো আমার খালি একটাই প্রশ্ন, তো লকেট চট্টোপাধ্যায়কে তো কখনো দেখা যায় না ফিল্ম করছে আবার গিয়ে হুট করে একটুখানি মঞ্চে। লকেট চট্টোপাধ্যায় যখন এলেন সম্পূর্ণ মানে 100% তিনি রাজনীতিতে দিলেন। এই দু নৌকায় পা দিয়ে চলা বা ব্যালেন্স, এইসব কথার ডায়লগ কখনো তোমার মুখে শুনিনি, কেন? আমি এটা বিশ্বাস করি না যে কোনো কাজে যেখানেই আসতে হয় সেখানে পুরো 100% দিতে হয়, আমার মনে হয়। কারণ আমি রাজনীতিতে এসেছি, মানে এটা কোনো প্রফেশন ছিল না, এটা মানুষের সেবা ছিল, আমি তাকে ঠকাতে পারি না, ওটা আমার প্রফেশন ছিল, আমার অভিনয়টা। সেখানে আমি মানুষের জন্য কাজ করছি, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্যামেরার সামনে করছি, কিন্তু এটা তো মানুষের সাথে, মানুষকে কি করে আমি ঠকাবো? সুতরাং আসতে গেলে পুরোপুরি ভাবে আসতে হবে মানুষের জন্য সেবাই, সেই জন্য আমি অভিনয় থেকে একদম পুরোপুরি বিদায় নিয়েছি। দিদি, সবার প্রশ্ন, মানে শুধু আমার নয়, হয়তো যে দর্শকরা দেখছেন প্রত্যেকের প্রশ্ন, তৃণমূল কেন ছাড়লেন? না, আমি অ্যাকচুয়ালি যদি রাজনীতির কথা বলো, তাহলে কিন্তু 2015-তে বিজেপিতে এসে আমি রাজনীতিটা কি, দল, এসব শিখেছি। 2012-তে যখন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওখানে যুক্ত হতে, তখন অ্যাজ এ সেলিব্রিটি আমি যুক্ত, তখন কিন্তু কেউ ছিল না সেই সময়। শতাব্দী রায় তখন 2000 সিঙ্গুর আন্দোলনে মনে উনি ছিলেন, তারপরে উনি এমপি হয়েছিলেন। তারপরে আমাকে বলেছিলেন ওই যেগুলো হয় এখন, প্রচুর তারা ছিল সানগ্লাস পরে, হাত নাড়ে সেলিব্রিটি। তো আমি যুক্ত হয়েছিলাম, আমাকে উনি বলেছিলেন থাকতে, এবং বাস ওইভাবেই যুক্ত হয়েছিলাম। কিন্তু আমাকে একটা দুটো জায়গায় তখন পাঠানো হয়েছিল কোনো ইলেকশনের সময়, কিন্তু আমি কখনো ডিপলি কখনো রাজনীতিতে থাকিনি। আমি এখন ফুল কদমে সিনেমা করছি, শুধু একটা ফেস হিসেবে ছিলাম, কখনো বুঝিনি রাজনীতি কি। রাজনীতি বুঝতে পারলাম 2014 থেকে, যখন আমাদের এখানে বিজেপির দুজন সাংসদ জিতলো, বাবুল সুপ্রিয় এবং আলু আলেজি, এবং তারপরে নরেন্দ্র মোদীজির কাজকর্ম সবকিছু দেখে আমার মনে হলো যে হঠাৎ করে এটা আমার একটা ট্রান্সফরমেশনও বলতে পারো, সেটা আমার নিজে থেকে ডেস্টিনি ট্রান্সফরমেশন, যে আমার মনে হলো যে আমার যেখানে আমি আছি এটা মানে কোনো ঠিক নয় এটা, এবং এটাতে প্রপার ভাবে কখনো রাজনীতিতে আসতে গেলে একটা ভালো জায়গা, ভালো বিচারধারার দরকার হয়, এবং সেটা আমার সাথে মিলেছিল আমাদের ভারতীয় জনতা পার্টি। তার মানে তুমি দিলে, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি বাধ্য হয়েছিলেন, অর্থাৎ তৃণমূলের থেকেও কিন্তু পলিটিক্স করছিলেন না, মানে রাজনীতি করছিলেন না, শুধুমাত্র একটা
ফেস হিসেবে ছিলেন। হ্যাঁ, এবং আমি জানতাম না তৃণমূলের সংগঠন কটা, কে প্রেসিডেন্ট, কে জেনারেল সেক্রেটারি, কোনটা সর্বভারতীয়, কোনোদিন জানতাম না। সেটা কোনোদিন দেখতেও হয়নি, কেউ বলতো না। কোনো জায়গায় যেতে হবে আমাকে পাঠিয়ে দেওয়া হতো, একবার দুবার গেছি আমি, দ্যাটস ইট। আচ্ছা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, তুমি বললে না যে মোদিজির বিচারধারা খুব অনুপ্রাণিত করেছিল তোমাকে, তো এই মুহূর্তে দেখো তুমি যেটা দীর্ঘদিন তোমরা লড়াই করে আসছো, এতদিন পর পর যেটা সেই মানে লড়াইয়ের একটা ফলাফল পাওয়া গেছে, তোমাদের দল আজ সরকারে, এই মুহূর্তে এই রাজ্যের সব থেকে চ্যালেঞ্জিং ইস্যু কি তোমার কাছে কি মনে হচ্ছে? চ্যালেঞ্জিং ভালো ইস্যু প্রশ্ন। অনেক 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 কিছু আসলে, মানে আমি যদি এই মুহূর্তে বলতে যাও, আমি তো বলবো যে প্রথম হচ্ছে যে এই 15 বছর, তার আগে 34 ইয়ার্স, এখন 15 ইয়ার্সে প্রত্যেকটা মানুষকে দেখছি না ভীষণ বীতশ্রদ্ধ, ভীষণ নেগেটিভ কাজ করছে সবার মধ্যে। প্রত্যেকটা কিছুতেই কিছু করতে গেলে না, এটা হবে না, এটা এটা না, মানে নেগেটিভিটিটা ভীষণ আছে। এবং যদি আমাদের নতুন করে কিছু করতে হয়, এই বাংলাটাকে পাল্টাতে হয়, ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু মানুষের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। মানসিকতাটা যতক্ষণ না আমরা পজিটিভ দিকে নিয়ে যাব, আমরা কোনো কাজ করতে পারবো না। প্রথম হচ্ছে মানুষকে ভাবতে হবে যে যেটা হয়েছে এতদিন ধরে, এখন কিন্তু সেটা আর হবে না, আমরা না, সেটা চলবে না, আমরা নতুন ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, সেইখান থেকে মানুষদেরকে বের করে আনতে হবে। আর দ্বিতীয় যেটা মনে হয়, আমার মনে হয় ভীষণ ভাবে আমাদের এখানে, আমি অন্যান্য স্টেটেও ঘুরেছি এবং আমার মনে হয়েছে যে অন্যান্য স্টেটগুলো দেখার পর মনে হয় যে বেঙ্গল অনেক পিছিয়ে গেছে, কোনো ইন্ডাস্ট্রির দিক থেকে একদম পিছিয়ে গেছে, কিচ্ছু নেই। অন্য জায়গায় যখন গেছি, গুজরাট গেছি, গুজরাটের আমি আহমেদাবাদ, আজকাল বিভিন্ন শহরে গেছি, আমি মধ্যপ্রদেশ গেছি, আমি রাজস্থান গেছি, এত স্পিডে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা বাংলা কিন্তু অনেক পিছিয়ে গেছে। তো বাংলা ইন্ডাস্ট্রি আসুক, আর লোকজন এত যারা চলে গেছে, যেখানেই যাই আমাদের লেবারদেরকে পাই, আমাদের লোকেরা কাজ করছে। একদম তুমি একটা মানে উসুস উসুস করছো, হ্যাঁ, এখানে এখানে একটা প্রশ্ন আমার মানে আমরা কোশ্চেন তৈরি করছি, কিন্তু এই প্রশ্ন এর মধ্যে নেই। মানে কয়েকদিন আগেই তাপসদার সঙ্গে কথা হচ্ছিল, মানে আমাদের শিল্পমন্ত্রী, তিনি যেটা বলেছেন যে টাটা কোট আটকোট যদি বলি, আমি প্রশ্ন করেছিলাম যে টাটাকে আমরা পাবো, তিনি বলছেন হ্যাঁ টাটাকে আমরা পাবো। দ্বিতীয় আমার প্রশ্ন ছিল যে সিঙ্গুরে কি আমরা অন্য কিছু দেখবো? তো সিঙ্গুরে খুব তাড়াতাড়ি অনেক কিছু হতে চলেছে, কোট আনকোট মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, আমার মুখে না শুনলেই হয়। আপনি কি জানেন যে টাটা এবং সিঙ্গুর বিষয় নিয়ে দেখো, কি হতে চলেছে? 2019-এ যখন আমি এসেছিলাম, আমি ওদেরকে বলেছিলাম টাটাকে আমরা ফিরিয়ে আনবো। আমি কৃষকদের কাছে কাছে সিঙ্গুরে ঘুরেছিলাম এবং আমি একটা প্রাইম মিনিস্টারকে চিঠিও দিয়েছিলাম, যে উনিও আমাকে একটা সময় দিয়েছিলেন যে যারা কৃষক আছেন তারা চায় না কৃষক মানে চাষ করতে চায় না, তারা চাইছে সেখানে শিল্প হোক। এবং তারা 100 জন না 200 জন আমাকে সাইন করে দিয়েছিল একটা মোটা ফাইল নিয়ে, আমি পিএম এর কাছে গিয়ে এটাকে জমা দিয়ে এসেছিলাম। এবং উনি বলেছিলেন নিশ্চয়ই হবে, এবং আমি তাদেরকে বলেছিলাম 19-এ জেতার পর যে নিশ্চয়ই হবে। 2021-এও আমি বলেছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এটা জানতাম যে দুটো সরকার যদি আলাদা আলাদা হয়, তাদের মনোভাবটাই যদি আলাদা হয়, যে সারাক্ষণ যদি রাজনীতিটাই করতে থাকে, তাহলে কখনোই কোনো শিল্প একসাথে একটা সমঝোতার মাধ্যমে শিল্পটা আসবে না। তো সেটা আসতে পারেনি। আজকে 2026-এ আমরা ক্ষমতায় এসেছি এবং আমি নিশ্চিন্ত মনে বলতে পারি যে টাটা কিন্তু ফিরবে, সিঙ্গুরে ফিরছে, নিশ্চয়ই সিঙ্গুরেই ফিরবে টাটা। সিঙ্গুরে ফিরবে টাকা, একদম। এটা কিন্তু ব্রেকিং নিউজ আপনি দিচ্ছেন। টাটা কিন্তু সিঙ্গুরেই ফিরছে, একদম। লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু দ্য বং ভয়েসের চ্যানেলে এই প্রথম কিন্তু খোলাসা করছেন। একদম নিশ্চয়ই, কারণ আমাদের, কারণ সিঙ্গুরের দেশ মানে টাটাকে শেষ করেছিল আজকে, মানে কৃষকদের মানে কাঁধে বন্দুক রেখে আজকে টাটাকে তাড়ানো হয়েছিল সেই সময়, এবং উনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। আজকে সরকার চলে গেছে এবং সবাই চাইছে, কৃষকরা চাইছে, সিঙ্গুর চাইছে, সবাই চাইছে। আমরা লড়েছিলাম এবং এই সিঙ্গুরেই আবার টাটা দিয়ে সূত্রপাত। যদি আমি কৃষক না, আমি সিঙ্গুরের বাসিন্দাও না, কিন্তু আমি নিজেও চাই, এবং আমার মনে হয় এই রাজ্যের প্রত্যেক মানে যারা এই রাজ্যবাসী প্রত্যেকেই চায় কিন্তু টাটা সিঙ্গুরেই ফিরে আসুক। কিন্তু তুমি এত বড় একটা কথা বললে, যেটা আমাদের বিশাল মানে খুব বড় একটা আশার সঞ্চার তৈরি করছে আমাদের মনের মধ্যে, একটা খুব পজিটিভিটি। সেই সঙ্গে আরেকটা জিনিস আমি তোমার মুখে এর আগে বহুবার শুনেছি, তুমি মঞ্চেও বলেছো, বারবারই বলতে, যখন তোমরা বিরোধী আসনে ছিলে সেই সময় বারবার বলতে, পাওয়ারের রাজনীতি চলবে না, গুন্ডামি তোলাবাজি চলবে না। এটা তুমি সহ একাধিক নেতা তোমাদের বলেছেন। তো আজকে যখন তোমরা সরকারে এসেছো,
যখন বাস্তবটা দেখছো, যখন তোমার দলটাকে সরকার চালাতে হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে, সম্ভব? মানে এটা কি চালানো সম্ভব? মানে তোলাবাজি? তোলাবাজি গুন্ডামি বন্ধ করা Definitely সম্ভব? কিন্তু এক রাতে সম্ভব নয় সবকিছু। তাদের মানে তাদেরকে শাসন করতে গেলে কড়া হাতে শাসন করতে হবে, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি, মানে আপনারা সবাই দেখছেন যে সব সময় আমাদের টিভিতে বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, স্ট্রিক্টলি হ্যান্ডেল করছেন, এবং আগামী দিনে এটা হ্যান্ডেল হবে, রিপিট চলবে না। যে কারণে যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আজকে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছে, তাদেরকে হারিয়েছে, তৃণমূলকে হারিয়েছে, বিজেপিকে জিতিয়েছে, সেইটা আর রিপিট এখানে হবে না। সুতরাং আজ না তো কাল গুন্ডা মানে এই যে গুন্ডাদের যে দৌরাত্ম্য চলছে, যে তোলাবাজি যারা করছে, যে কটা লোক আছে, কেউ পার পাবে না, প্রত্যেকের শাস্তি হবে, এটুকু বলতে পারি। দিদি, এতদিন ধরে যাদের বিরুদ্ধে লড়াই লড়লেন, মানে সোচ্চার ছিলেন এতদিন ধরে, তারা যারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আক্রমণ করেছে, এখন দেখছি তারাই কিন্তু একাধিক লোক বিজেপিতে জয়েন করছে। মেনে নিতে পারছেন? না, না, নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী হিসেবে মেনে নেবে, কিন্তু ভেতর থেকে একটা আসলে আমাদের 12 বছর ধরে আমি পার্টিটার মধ্যে রয়েছি, আমি জয়েন করেছি 12 বছর। তো পার্টিটার আমি অনেক কিছু দেখেছি, আমাদের প্রশিক্ষণ থেকে শুরু করে দিল্লি, বেঙ্গল, আমি লোকজনের সঙ্গে কথা বলেছি, আমাদের সিনিয়র নেতাদেরও দেখেছি, সবকিছুই দেখেছি। আমাদের যেটা সবসময়তেই মানে বলা হয়েছে, নট পার্টির স্বার্থে, ফার্স্ট হচ্ছে দেশ, তারপর পার্টি, তারপর ব্যক্তি। তো দেশের স্বার্থে যদি কোনো কিছু করতে হয়, তো আমাদেরকে ভালো লাগুক না ভালো লাগুক, আমাদেরকে সেটা মানতে হবে, কারণ দেশের জন্য, ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য আমাদের কি দরকার আছে। আর আমার মনে হয় আমাদের রাজ্য সভাপতিও ভীষণ ক্লিয়ার করে বলে দিয়েছেন এটা নিয়ে। শ্রমিকদার সঙ্গে এটা নিয়ে প্রায় কথা হয়, এবং শ্রমিকদার সঙ্গে আমার, মানে শ্রমিকদার আমি ফ্যান এমনিতেই ছিলাম সভাপতি হওয়ার আগে থেকেই, তো ওনার কাছে অনেক কিছু শিখতাম। তো সুতরাং দেশের স্বার্থে তো আমাদেরকে এগুলোকে মানতে হবে, কেননা কারণ তারপরে তো আমাদের দলের কথা হচ্ছে। দেবযানী, আমার একটা কানেক্টিং প্রশ্ন। দিদি, আপনি রাজ্য সভাপতির সবিতার নাম দিলেন, একটা কয়েকদিন ধরেই একটা জল্পনা রয়েছে, মানে অনেকেই বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকেই বলছে আপনি রাজ্য সভাপতি হতে চলেছেন, শ্রমিকদা সম্ভবত ক্যাবিনেট মিনিস্ট্রি পাবেন, এটাও একটা জল্পনা, এবং আপনি রাজ্য সভাপতি হতে চলেছেন, কি বলেন? আমি এটা নিয়ে বারবার বলতে চাই, এত বারবার শুনে শ্রমিকদা মানে রাজ্য সভাপতি হওয়াতে মানে সবাই এত খুশি আছে, আমরা শ্রমিকদাকে কখনো এখান থেকে মানে যেতে দিতে চাই না, এবং আমরা এখনো পর্যন্ত অনুরোধ করব যেন শ্রমিকদা এখানেই থাকেন। এবং যেসব কথাগুলো শুনছি, মানে টিভি মিডিয়া এত কিছু বলে, আমরা আগেও শুনেছি, আরো অনেক আগে অনেক কিছুই শুনি, কিন্তু যেটা করবার সেটা হয়। আমাদের এখানে মানে আসে যায় এরকম তো একটা সিস্টেম আমাদের অফিসের, মানে আমাদের দলের মধ্যে আছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে, শ্রমিকদা মানে এমন একটা সভাপতি, যিনি মানে আমাদের নতুন এবং পুরনো সবাইকে মিলিয়ে এবং এত বড় একটা স্বপ্নকে সত্যি করেছে। তো আমরা সবাই চাইবো যে শ্রমিকদাই আমাদের মধ্যে সভাপতি থাকুক, এটাই চাইবো। আর দিদি, আমার আমার একটা প্রশ্ন রয়েছে, যেহেতু দেখো তুমি একটা সময় তো টলিউডের সঙ্গে যুক্ত ছিলে, তো আমাদের গত কয়েক মানে বছরে আমরা যেটা দেখেছি, সেভাবে পুরো সাধারণ মানুষ প্রত্যেকের কাছে যে টলিউডের চিত্রটা কিন্তু ভেঙে পড়েছে, মানে সেই সম্মানটা কিন্তু আর টলিউডে নেই। তো তোমরা বা সেরকম কিছু কি ভাবছো যে বাংলা ছবিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে স্বাধীনতা, মানে কাজের স্বাধীনতা সেটা দেওয়া? দেখো, আমরা তো মানে একজন আর্টিস্ট হিসাবে আমি এটুকু বলতে পারি যে বারবারই এটা নিয়ে সোচ্চার হয়েছিলাম যে টলিউডে কোনো রাজনৈতিক রং থাকবে না, শিল্পীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, এবং এই জিনিস যেন রিপিটেশন আর না হয়। এবং আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে, অনেকেই যোগাযোগ করে, আমরা কথা বলি, মানে কোনো পলিটিক্যাল ইতিমধ্যে ভাবে কিন্তু না। একটা অভিযোগ উঠতে শুরু করেছে যে আগে অমুকের দল ছিল, অমুক একটা প্রভাব ছিল অমুক দাদার, এখনো একটা অমুক দিদির প্রভাব তৈরি না হচ্ছে। না না, এইসব আমাদের মনে হয় এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে, আমরা কখনো সেটাকে বিশ্বাস করি না। শ্রমিকদা পুরো জিনিসটা দেখছেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো জিনিসটা দেখছেন, আমরা সবাই একই কথা বলবো যে কোনো ব্যান কালচার, কোনো থ্রেড কালচার টলিউডে থাকবে না, আরামসে সবাই কাজ করতে পারেন, এখানে কোনো মানে পার্টি পলিটিক্স যেন না থাকে, কোনো কালার যেন না থাকে। আমরা কিন্তু নীল দিদি, সাদা থেকে আমাদের কাছে কিন্তু একাধিক এখন থেকে এই ধরনের কথা বা অভিযোগ বলুন আসতে শুরু করেছে যে কালচার চেঞ্জ হচ্ছে না, হয়তো ওপরে নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে, মানুষের মুখ চেঞ্জ হয়ে গেছে,
এখনো কিন্তু মানে এটা বলতেই হচ্ছে। না, এক্সপেকটেশন যদি এত বেশি থাকে, আমরাও জানি মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই। মানে 15 বছর সরকারকে এটাই তো ভালো, এটাই তো হওয়া না উচিত। হাই হোক না, আমাদেরও চ্যালেঞ্জটা অনেক বেড়ে গেছে। 2 মাসের মধ্যেই হঠাৎ করে সবকিছু দেখতে পাবো পাল্টে গেছে চোখ খুলেই, এটা তো হতে পারে না, কারণ লোকগুলো তো একই লোক রয়েছে সেখানে। তো সেগুলো করতে একটু টাইম দিতে হবে আমাদেরকে। এবং আমি নিশ্চিন্ত মনে বলতে পারি যে টলিগঞ্জে ওই দাদা দিদিদের মতন যারা ছিলেন, স্বরূপ বিশ্বাস বা যারা এরকম ছিল, থ্রেড ব্যান কালচার, টলিগঞ্জে আপনারা দেখতে পাবেন যে টলিগঞ্জে এসব কিচ্ছু পুনরাবৃত্তি হবে না না। দিদি, এখানে কি মনে হয় যে, আমি একটা কথা বলছি, তুমি প্রথমে বললে যে দেশের স্বার্থে যদি একটা কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় সেটা আমার দল নিয়ে আসছে এবং আমরা তার শরিক। সেক্ষেত্রে নিচু তলার কর্মীরা বা সাধারণ যারা ভোটাররা ছিলেন তারা কিন্তু কোথাও না কোথাও একটা ধাক্কা খাচ্ছেন যে আমরা যাদের এগেনস্টে ভোট দিলাম, যাদের কাজ আমাদের অপছন্দ হলো, যার জন্য তোমাদেরকে নিয়ে আসা, সেই লোকগুলোই এত ইজিলি একটা বড় বড় পোস্ট হোল্ড করছে, তারাই ঢুকে যাচ্ছে তোমাদের দলে। সেই কার্যকর্তাদের জন্য তো আমরা রয়েছি, আমাদের কাছে আসছে, তাদেরকে সবসময়তে আমরা আসলে কোনো কিছু নিয়ে তাদেরকে বোঝাচ্ছি। কার্যকর্তাদের তো আমরা সবাই সামলাচ্ছি, এবং আমাদের কোনো কার্যকর্তাদের এই ধরনের কোনো রকম কিছু হবে না। দেখুন, একই পরিবারের মধ্যে থাকলে তো এই জিনিসগুলো থাকবে, কিন্তু কার্যকর্তাদের নিশ্চিন্ত থাকতে বলি আমরা। আমরা বিভিন্ন প্রশিক্ষণে যাই, একটাই কথা বলি, সবাই আপনারা গাছের শিকড় শিকড় যদি মাটিকে ঠিক করে ধরে রাখে, একটা বট গাছ, গাছের পাতা হবে, ফুল হবে, ফল হবে, পড়ে যাবে, ঝরে যাবে পাতা, কিন্তু শিকড় কিন্তু গাছটাকে ধরে রাখবে। এবং আমাদের কার্যকর্তারা হচ্ছে সেই গাছটাকে মানে একদম মাটির সঙ্গে একদম শিকড় দিয়ে কামড়ে ধরে রেখেছে। তাহলে কি এটা বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের শিকড় ভালো ছিল না? 28 বছরের দল 28 দিনে খান খান হয়ে গেল, মানে একদম নেই বলা যায়। মানে আমরা দেখলাম শহীদ দিবস 4 জায়গায় শহীদ আমিও এত দিবস পালন। এক্সপেকটেশন এতটা ছিল না আমাদের। আমি ভেবেছিলাম হবে, কিন্তু 6 মাসে হবে, 1 বছরে হবে, 1 মাসের ভেতরে হয়ে যাবে, এটা বুঝতে পারিনি। এখন ভাবি যে যারা লিডার যারা রয়েছে, যারা যে বড় বড় কথা বলতেন, বড় বড় দেখতাম, তার মধ্যে পুরো মানে ফাটা বাঁশের মতন ছিল তারা, যে অ্যাকচুয়ালি মুখে বলছেন, ভেতরে কিছু ছিল না। আমাদেরকে আজকে 3 থেকে আমরা 77 হয়েছিলাম 2021-এ, এবং আমাদের 200 এক্সপেকটেশন ছিল, আমাদের অমিত শাহজি বলেছিলেন। কিন্তু তারপরে আমরা যখন আস্তে আস্তে জেলায় বা মন্ডলে মিটিং করতে গেছি, আমরা কিন্তু আমাদের পদাধিকারী বা তাদেরকে পেয়েছি, ভয় পেয়েছি যারা বাইরে চলে গেছে 21-এ সেই পোস্ট পোল ভায়োলেন্সের পর। আমরা এদের তো কেউই আসছে না, মানে সবকটাই চোর ডাকাত ছিল, সবকটারই নিজের স্বার্থ ছিল। যেদিনকে হেরে গেছে ভাবছে আমাদের কামাই শেষ, তো আমি আর মিছিলে হাঁটবো না। মানে এটা খুব দুঃখজনক যে এতটা একটা মানে তাসের ঘরের মতন, এরকম একটা জিনিস তাসের ঘরের মতো ভেঙে গেল, এবং মাঝখানটা পুরো ফাঁকা। আপনার কি মনে হয় কেন, মানে অ্যাজ এ পলিটিশিয়ান? কোনো নীতি বিচারধারা ছিল না এদের। মানে তুমি বলছো সংগঠনটাই তৈরি হয়নি কখনো? সংগঠন ছিলই না এদের, এদের নিজস্ব কোনো বিচারধারাই নেই। ভারতীয় জনতা পার্টির একটা নিজস্ব বিচারধারা আছে, সংস্কৃতি আছে, নীতি আছে, যেটা দিয়ে আমরা চলি। আমাদের প্রশিক্ষণ হয়, আমাদের এখন মন্ডল অব্দি প্রশিক্ষণ চলছে। এই কারণে কি যেটা বামফ্রন্টের আছে তার জন্য আজও তাদেরকে পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায়? বামফ্রন্টকে তো ছেড়েই দিন এখন, মানে এখন দেখতে তোমরা হবে সব থেকে বড় বিরোধী হিসেবে এই রাজ্যে কাকে দেখছো? এখন তুমি কাউকেই দেখতে পাচ্ছি না আমরা, এখন সত্যি কাউকে তাহলে দেখতে কি পাচ্ছি না। বিরোধীহীন রাজ্য এখন চলছে? এখন তো তাই দেখছি যে কেউ নেই। আমরা তো কখনো ভাবিনি না যে বিরোধী পক্ষ বলে কেউ থাকবেন, আমরা চিন্তাই করিনি, সব নিশ্চিন্ন হয়ে গেছে। অনেকেই কিন্তু মজার ছলে বলছে যে রাজ্যেও বিজেপি এবং বি টিম যেটা তৈরি হয়েছে, মানে ঋতব্রত তৃণমূল যদি বলি, ওরাও কিন্তু বিজেপির বি টিম। তাদের কথা বলতে পারবো না, কিন্তু তারা যে কিভাবে কি রয়েছে, কিন্তু তাদেরও বলার মতন সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে বিরোধী পক্ষ বলে যে সেরকম ভাবে কেউ সেটা বলবে। কি অশনি সংকেত নয় লকেট দিয়ে? কারণ জ্যোতি বসু কিন্তু একসময় বলতেন যে বিরোধীদের বাঁচিয়ে রাখতে হয়। না, অশনি সংকেত মানে আমরা বিরোধী পেলে তো বাঁচিয়ে রাখবো। বিরোধী যদি কেউ না থাকে তাহলে তাকে, আমাদের হাতে তো নেই, তাহলে তাদের ব্যাপার, যে তাদের ডিসক্রেডিট, যে তারা বিরোধী পক্ষ হয়ে উঠতে পারলো না। কেন কেন কিসের জন্য কালকে যে মিটিং 21শে জুলাই আমরা ছবিটা দেখলাম, 21শে জুলাই যে ভাবে চারদিকে সেই ভাগের মায়ের মতো কথা ছিল না, ঠিক তেমনই যেন ভাগে ভাগে হলো 21শে জুলাই। কিন্তু একটা প্রশ্ন অনেকের মনে জাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে ভিড়টুকু দেখা গেছে সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করছে। 2-2,500 মতন লোক ছিল হয়তো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে 21শে জুলাই করে এসছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পুরো দলটাই না পুরো টুকরে টুকরে মানে গ্যাংয়ের মতন হয়ে গেছে। এদিকে একটা কালকে 4টে 21শে জুলাই হয়েছে, মানে আমরা কি দেখছি 21শে জুলাই নিয়ে এত কিছু হতো 1 মাস আগে থেকে, বিরাট বিরাট মানে খরচা করা হতো। আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরতাম দেখতাম 21শে জুলাই মিটিং চলছে, সব অঞ্চলে অঞ্চলে মিটিং চলছে।
আজকে এটা কি 21শে জুলাই দেখছি, মানে 21শে জুলাইটা একটা টুকরো টুকরো 21শে জুলাই হয়ে গেছে, এবং এটার কোনো মাহাত্ম আর নেই। কেননা 21শে জুলাই নিয়ে আমরা বারবার বলতাম যেটা হচ্ছে, মানে 21শে জুলাই পালনটা কে করছে, কে করছে? পালনটা কি করছে? আজকে যারা গুলি মেরেছে তারা 21শে জুলাই তাৎপর্যটাই হারিয়ে গেছে, তুমি বলছো সেখানে একদম। তাকে মন্ত্রী করেছিল মমতা মানে শহীদ বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যরা কোথায় যাবে তারাই বুঝতে পারছে না, না, কোন শহীদ মঞ্চে পরিবার যাবো। আসছে না, কোন মঞ্চে একদমই যাবো। তাই। এবং আমরা কালকে দেখা গেল যে এক দেখছিলাম। জায়গায় তৃণমূল কংগ্রেসের এক নেতা গিয়ে মালা পরিয়েছে, সেখানে গিয়ে আবার ওরা পরিষ্কার করছে, না মালা পরাতে দেবো না, গঙ্গা জল দেওয়া। এবং জানো তো মানে প্রকাশ, এই দিদিও রাগ হয়তো কেন, শুনেছে এই যে ক্ষোভ কেন? কিছু মানুষ কিন্তু শুধু দেখতে গেছেন যে কার জায়গায় কতটা ভিড় হলো, তারা যেন মেলায় ঘুরতে গেছেন যে এই স্টলে কত লোক, ওই স্টলে কত লোক। হ্যাঁ, আমি তো দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় নিয়ে পুরো বেশ মশকরা চলছে। আমি দেখছি এখানে যাব খেয়ে আসবো, তারপর ওখানে যাব খেয়ে আসবো, ঘুরে আবার বাড়ি চলে যাব। মানে কেউ সিরিয়াসলি নিচ্ছেই না তৃণমূলকে। এখন একজনই আছে, আমি একটাই পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমি জানি না আগামী দিনে কি ঘটবে, কিন্তু একটাই ভারতীয় জনতা পার্টি আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে যেভাবে 2 মাসে কাজ করতে দেখছি, যেভাবে উনি ফাটাফাট করে যা যা সংকল্প নেওয়া হয়েছিল আমাদেরকে, যেভাবে কাজ করছেন, মানে ওনার স্পিডকে তো কেউ ধরতেও পারবেন না। দিদি কেন বলছেন একটাই পার্টি? কেন লেফট ফ্রন্ট আছে, বাম ফ্রন্ট আছে, কোথায় দেখতে পাচ্ছি কংগ্রেস তাদেরকে? আছে, তৃণমূল কংগ্রেস দু একটা বা তিনটে যাই বলুন, কিন্তু তৃণমূল কংগ্রেসও আছে। মানে কেন বলছেন যে একটাই পার্টি? কেননা তারা না কখনো নিজেদের রাস্তাটাকে না এক জায়গায় দাঁড়াতে পারেনি। কখনো তৃণমূলের সাথে গেছে, কখনো কংগ্রেসের কথা বলছি, কখনো তৃণমূলের সাথে গেছে, কখনো সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছে। তারা নিজে কি চায় সেটা এখনো পর্যন্ত ঠিক করতে পারে না। মানুষের কাছে না একটা ওদেরকে নিয়ে কোশ্চেন মার্ক আছে, কনফিউশন আছে, যে এরা অ্যাকচুয়ালি একা চলবে না কাদেরকে নিয়ে চলবে, সঙ্গী সাথী কে কে আছে। সিপিএম তো ছেড়ে দিন, নবান্নে গিয়ে ফিশ ফ্রাইও খেয়েছে, আবার এই অভয়া নিয়ে আন্দোলনও করছে। মানে তারা যে আসলে কি চায় তারা নিজেরাই গুলিয়ে ফেলেছে। তো সিপিএমও কিন্তু এখানে আসতে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে, কেননা তাদের কোনো পলিসি নেই, তৈরি করতে পারেনি। লকেট দি, এখন যেটা আবার দেখা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টি, তো এইটা কতখানি মানে আমরা দেখলাম যন্তর মন্তর থেকে যাদবপুর পর্যন্ত কিন্তু চলে এলো এবং ছোঁয়াটা। গতকালই দেখলাম মমতা আমরা। বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যাব, ওদের সমর্থন দেব এবং ব্লা ব্লা ব্লা। মানে হ্যাঁ, নিজেকে বাঘ বলছে অথচ বাঘ বলছে অথচ ককরোচের কাছে যাচ্ছে। না দেখুন, মানে আমার যেটা মনে হয় যে আমি ছোট ছোট ক্লিপিংস দেখি যখন এতে, এই যে নতুন জেনজি যাদেরকে, তাদেরকে কোথাও একটা ইউজ করা হচ্ছে। একজন মা হিসাবে বলছি আমি এই কথাটা, যে তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আমাদের ভারতবর্ষের কোথাও একটা, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি, কোথাও একটা তারা কোথাও একটা মনে হচ্ছে লাইন থেকে সরে যাওয়ার দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় আমাদের অ্যালার্ট হওয়া উচিত যে কোনোভাবে বাইরের শক্তি এসে, কারণ আমিও দেখছিলাম টিভিতে বিভিন্ন ধরনের জিনিসগুলো পড়ি, স্টাডি করছিলাম, বাইরের শক্তি কোথাও একটা, ভারতবর্ষ এখন যে জায়গায় এগিয়ে যাচ্ছে, আজকে আমেরিকা বলুন বা চায়না বলুন বা রাশিয়া বলুন, মানে আমি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, একটা বিরাট একটা বিশ্বের দরবারে কিন্তু একটা জায়গা অলরেডি করে নিয়েছে বা এগিয়ে যাচ্ছে। সেই জায়গায় ভারতবর্ষকে কোনোদিন কেউ এগিয়ে, মানে বাইরের শক্তিরা যারা রয়েছে, বিদেশি শক্তি কখনো চায়নি যে ভারত এভাবে এগিয়ে চলুক। এবং কোথাও একটা বিদেশি শক্তি চাইছে এদেরকে ইউজ করে, যে তাদেরকে বিপদে চালিত করে বিভিন্নভাবে ভারতকে পিছিয়ে দিতে। এবং আমাদের প্রধানমন্ত্রীও বারবার বলছে, কেন আমাদের চিন্তা, তারা ককরোচ হোক, তারা খরগোশ হোক, তারা কচ্ছপ হোক, যাই হোক না কেন, আমরা চাইবো যে তাদেরকে, আগামী জেনারেশন আমাদের, আমরা চাইবো আমাদের ভাবধারাকে, ভারতীয় কালচারকে এগিয়ে নিয়ে তারা চলুক, তাদেরকে ঠিক পথে চালিত হোক। এবং এই যে যারা এই জিনিসগুলো চালিত করছেন, আমার মনে হয় এরা বেশি দিন টিকে থাকতে পারবে কিন্তু না। ককরোচ জনতা পার্টির যে ডিমান্ড সামনে রেখে তারা আন্দোলন করছে, এটা কি খুব মানে আপনার মনে হয় না যে এডুকেশন সিস্টেম নিয়ে ওরা ডিমান্ড করছে? না, আমার তো মনে হয় না যে যে ডিমান্ডের, যে আন্দোলনের আর ডিমান্ড, মানে আমার তো মনে হচ্ছে না এটা এটা একটা ইস্যু তৈরি করা হয়েছে, এটা একটা ইস্যু চলছে। এটাকে, এই ইস্যুটাকে সামনে নিয়ে এবার কেন্দ্রীয় সরকার কি হবে সেটা তো তাদের ব্যাপার, তারা কি করবে তাদের পলিসির ব্যাপার। কিন্তু এই ডিমান্ডটা নিয়ে যেভাবে তারা, মানে মানে দিল্লিতে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু মনে হচ্ছে না যে যেরকম ভাবে আমরা অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি যে তাদেরকে ইউজ করা হয়েছে, এমন একটা কারণ দেখানো হয়েছে, কিন্তু পরে গিয়ে দেখা গেছে সেটা একটা, তাদেরকে দিয়ে ইউজ করিয়ে অন্য কিছু হয়েছে। আমরা অন্য দেশের ব্যাপারে দেখেছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দেশের কথা বুঝতে বলছি। পারছি।
তো এটা একটা সামনে ইস্যুকে আনা হয়েছে, কিন্তু বিদেশি শক্তির একটা বড় কিছু আছে এটার মধ্যে। মানে মাথায় নিশ্চয়ই, এখানে বলছি একটা লিঙ্ক যদি ধরি, তুমি জেনজির কথা বলছো, প্রথমে এসেই তুমি বলেছো যে এখনকার শিক্ষা ব্যবস্থায় সেই সংস্কারটা সঠিকভাবে পারিবারিক দিক থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকেও পৌঁছচ্ছে না ছাত্রছাত্রীদের কাছে, তবে তাদের আচার ব্যবহারে। আগে আমরা যখন ফিল্ম দেখতে যেতাম, যখন হলে বন্দে মাতরম বা জনগণ মন অধি চালানো হতো, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে উঠে, তাদের জন্য শিক্ষার দরকার হতো না, ডিগ্রির দরকার হতো না, ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট ছিল। একদম। এখনকার কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা ওঠে না। অনেকেই বসে থাকে। কয়েকদিন আগেই আমি একটা সিনেমা দেখে গেছিলাম আমার মেয়েকে নিয়ে, দেখছি দুজন বসে আছে। আমি গিয়ে নক করলাম যে ভাই এটা কেন, মানে এটা কেন বলতে হবে, কেন এটা মানে বলতে হবে কেন? এটা তো মানে সেটাই, আমি তো অনেকদিন ধরে সিনেমা হলে যাওয়া হয় না। এটা যদি হয়ে থাকে এটা খুব দুঃখের, এটা খুব অ্যালার্মিং, এটা খুব অ্যালার্মিং যে আমরা তুমি বললে না বিদেশি শক্তি পরিচালনা, মানে এটা তো ভেতরে গেঁথে যাচ্ছে না। এই জিনিসগুলো কোথা থেকে আসছে? আমরা মা বাবা হয়ে তো তাদেরকে শিক্ষাটা দিচ্ছি না, তাহলে তারা শিক্ষাটা কোন বিদেশি শক্তি তাদের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে? এটা আমি তো বলছি যে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের যেটা ইস্যু তৈরি হয়েছে, এটা খুব সামান্য ইস্যু। আমি বলছি এটার পেছনে বড় কিছু রাজনৈতিক স্বার্থ আছে, যে তারা চাইছে যে এখন যেভাবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেটাকে আস্তে আস্তে করে বন্ধ করে ইন্ডিয়ান কালচারকে পুরো পুরো। কারণ এখন যেভাবে দেখছে যে আমাদের এই বাংলাতেও একটা নতুন একটা মানে দেখতে পাচ্ছি আমরা, যে বিভিন্ন জায়গায় যে আমাদের রথযাত্রা এখন পালন হচ্ছে, তো চারিদিকে রথযাত্রা দেখতে পাচ্ছি, এটা না আমরা আগে কখনো দেখিনি। এবং বিভিন্নভাবে এই যে কুম্ভ মেলা হবে সামনে, আমি দেখছিলাম বিভিন্নভাবে সাধু সন্ন্যাসীরা আসছেন কুম্ভ মেলা নিয়ে কি করব না করব। এই যে একটা আমাদের কালচারটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের জন্য ভালো। এবং একমাত্র দেশ ভারতবর্ষ যেখান থেকে বেদ, যেখান থেকে উপনিষদ, যেখান থেকে এই শিকড় থেকেই তৈরি হয়েছিল, এত প্রাচীন সবচেয়ে দেশ। এবং আমরা মনে করি যে পৃথিবীর মানে উৎপত্তি যদি আমরা বলি, সৃষ্টি যদি বলি, এই ভারতবর্ষ। এবং আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি বিদেশের বিভিন্ন রকমের ফরেনার্সরা তারা এখানে আসছে, হিন্দু ধর্মে দীক্ষা নিচ্ছে তারা, এবং তারা এই ধর্মের প্রতি, এটাকে আমি ধর্ম বলছি কিন্তু এটা একটা মানে ধর্ম নেই এখন আর, এটা একটা পুরোটাই একটা হয়ে গেছে কি, যে হিন্দুদের সংস্কৃতি পুরো ভারতবর্ষটাই হয়ে গেছে। বাইরে থেকে লোক আসছে, সেখানে আমাদের লোকেরা কেন এটা করবে? একটা দেখলাম আমরা কিভাবে তার মূর্তি স্থাপন হলো বিদেশের মাটিতে। তো এই জিনিসগুলো আমাদের নিউ জেনারেশনকে অবশ্যই জানানো দরকার। তাদের কাছে সেই শ্রদ্ধাটা, মেইনলি তাদের ভেতরে সেই শ্রদ্ধাটা জাগ্রত করা দরকার। আমাদের মা বাবাদেরও মানে আমি বলবো যে আমাদেরও উচিত আরো অ্যালার্মিং হওয়া, এবং এখনো পর্যন্ত আমাদের তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না, এটা আমার মনে হয়। কারণ তাদের মধ্যে ইনজেক্ট যেটা হচ্ছে না, সেটা অলওয়েজ আমাদেরকে দেখা উচিত, অবজার্ভ করা উচিত। তবে একটা লকেটে একটা প্রশ্ন আমার থাকছে, যে সেটা হলো তুমি যেরকম বললে যে আমাদের রথযাত্রা আমরা যেভাবে দেখছি, আগামী দিনে দুর্গাপুজো আসবে, সেটাকে নিয়েও নিশ্চয়ই সেইভাবেই একটা প্রশাসনিক এবং সাংস্কৃতিক দুটো মেলবন্ধনেই আমরা সেই উৎসব পালন করব সবাই মিলে। ঠিক তেমনই ভাবে যারা ভিন্ন ধর্মের মানুষজন রয়েছেন, তারাও তাদের অধিকার বা তাদের উৎসব ঠিক সমমর্যাদাতেই পালন হবে, মানে সেই আশ্বাসটা আমরা তো সবসময়তেই পালন করার কথা বলা হয়েছে। আমাদের যেমন আমাদের মুখ্যমন্ত্রী ঈদের সময় বোধহয় তখন এই যে রেড রোডে বন্ধ করে ঈদের জন্য নামাজ পড়া হতো, যেটা দিনে কালচার হয়ে গেছিল। অথচ দেখতাম যে আমরা যারা দুর্গাপুজো করতে যাই, সেখানে দুর্গাপূজার বিসর্জনের পারমিশন দেয় না, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। এই তুষ্টিকরণ একটা চলছিল, এখন বলা হয়েছে ঠিক আছে, আপনারাও আজকে উনি করে দিলেন যে ব্রিগেডের মধ্যে নামাজ পড়া হলো, সেরকম করা উচিত। সেটাকে সমর্থনও পেয়েছেন, মানে যারা নামাজ পড়লো, মানে ইনফ্যাক্ট জাভেদ খানকে আমি শুনছিলাম তিনি বলছিলেন যে খুব ভালো ব্যবস্থা, এবং তাহলে কেন এতদিন সেটা করা হয়নি? এবং তিনি উল্টোটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন না, গিয়ে জোর করে সেখানেই বসো। মানে আলটিমেটলি তিনি বোধহয় বলেছিলেন যে তাহলে এখানে গুলি চললে কে মরবে। তারা কিন্তু খুব খুশি ছিল। পুজো নিয়ে কথা হচ্ছে দিদি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কলকাতার যে বড় বড় পুজো, তার ভবিষ্যৎ কি? সুজিত বসু জেলে, অনেকেই অভিযুক্ত হিসেবে ডাকা হচ্ছে, পুজো কে করবে? না পুজো কেন, মানে নেতারা কেন? আমি মানে প্রথম থেকে আমরা তো সেটাই জানি যে সুজিত বসুর পুজো, অমুকের পুজো, এই যে বললাম মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। এবার লকেট চ্যাটার্জির পুজো, শ্রমিক ভট্টাচার্যের পুজো, এর পুজো, তার পুজো, এরকম কেন থাকবে? পুজো মানুষের, পুজো জনতার। পুজোর পাড়ার কমিটি হবে, আমাদের যেমন পাড়ায় পুজো হয় দক্ষিণেশ্বরে, আমি যেখানে থাকি, মানে পাড়ার লোকেরা, ক্লাবের লোকেরা, পাড়ার লোকেরা ইনভলভ হবে। এটা কি কথা? এটা এখানে তৈরি করা হয়েছিল এই কালচারটাকে। আমরা অন্তত এই যেটা লকেটে তুমি নিশ্চয়ই শুনেছো যে পাড়ার পুজো, সাপোজ শ্রীভূমির লোকেরা আশপাশে, তারা কিন্তু দূরে সরে গেছিলেন,
কেন হবে ব্যাপারটা সেটা? এইটাই যে পাড়ার পুজো তো লোকরা ঢুকতে পারছেন না। পুজো তো জনতার উৎসব, মানুষের উৎসব, তো মানুষই তো থাকবে সেখানে, নেতারা কেন থাকবে? পুজোর সঙ্গে নেতাদের কি সম্পর্ক? হ্যাঁ, যাক পুজোতে মানুষের সঙ্গে মিশুক, মানুষের সেবা করুক, আরতি করুক, অঞ্জলি দিক, কিন্তু সে কেন পুজোর মাথার উপরে বসে থাকবে? এটাই তো আমরা বুঝতে পারি। এগুলো তৈরি করা হয়েছিল এবং এগুলো সরতে টাইম লাগবে, মানুষের মানসিকতাটাকে বদলাতে হবে। দিদি, আশা করি দেবযানীর প্রশ্ন শেষ। এবার কিন্তু আমার একটা র্যাপিড ফায়ার। আচ্ছা, ভাববেন না, সঙ্গে ইনস্ট্যান্ট উত্তর চাই, ঠিক আছে? ভাবলে কিন্তু মানে চলবে না, ঠিক আছে? আর যদি না দিতে পারি? হ্যাঁ, বলবেন পাস। পাস। আচ্ছা। তেমন কোনো প্রশ্ন নেই, ঘাবড়াবেন না। স্টার্ট করি। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? ভালো, গুড। মানে গুড? ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতাম অলওয়েজ। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। পলিটিশিয়ান না হলে কি হতেন? ডাক্তার। চেয়েছিলেন? হ্যাঁ, মা বাবাও চেয়েছিলেন? মা বাবাও চেয়েছিল, আমি বসেও ছিলাম জয়েন্ট এন্ট্রান্সে। আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিলাম, মেডিকেলে পাইনি। আচ্ছা, হ্যাঁ। তাই জন্য ইঞ্জিনিয়ারিং হবে না মানে ডাক্তার হবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো পড়তে চাইনি, পারসিউ করেন। মেডিকেল চেয়েছিলাম। ফেভারিট ছবি কি? মানে অল টাইম যদি আমি বলি, বাংলা, ইংলিশ, মেবি হিন্দি। পথের পাঁচালী। পথের পাঁচালী। প্রিয় অভিনেতা অভিনেত্রী? বাংলায় না হিন্দিতে? যে কোনো, দুটাই বলে দিন। না, উত্তম কুমার তো আছেই, সৌমিত্র বাবু তার সঙ্গে আছেন, আর আমাকে সাবিত্রী চট্টোপাধ্যায়। হিন্দিতে? হিন্দিতে তো ভাবতে হবে এগুলো আমাকে এখন, অনেক না, ভাবলে কিন্তু অনেকদিন আমি নেই না। ইনস্ট্যান্ট যেটা ভেতর থেকে আসছে সেটা বলুন। অমিতাভ বচ্চন তো আছেন, অমিতাভ বচ্চন তো আছেন, কাজল আছে। কাজল। ওকে, ফেভারিট পলিটিশিয়ান, অল টাইম ফেভারিট পলিটিশিয়ান? অল টাইম আমি তো একজনকেই চিনি, নরেন্দ্র মোদীকে। তাহলে এই প্রশ্ন করতেই হয়, নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? ওনাকে তো সামনে থেকে দেখিনি, শুনেছি, মনের মধ্যে আছেন অলওয়েজ, স্মরণে আছেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু নরেন্দ্র মোদীকে দেখে রাজনৈতিক জীবনে তো এগিয়ে যাচ্ছি। আমি একটু মাঝখানে একটা প্রশ্ন হ্যাঁ, করি, please, একটা please, খুব ইচ্ছে please, করছে। please, please. মানে ধরো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও তো একটা এজ হচ্ছে, তিনি নিজেও বলছেন সেটা, তো নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে পরেরটা ভেবে নিচ্ছে। আমারও প্রশ্ন, আমারও প্রশ্ন। আমি এখনো নরেন্দ্র মোদীর ওখানেই রয়েছি, আমি মোদীজির এদিকেই রয়েছি। মানে কোনো আমি অপশন দিলেও তুমি সেই অপশনে হাত দেবে না? ওদিকে যাইনি এখনো। আচ্ছা, আমরা যদি, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। যদি ধরি আমাদের রাজ্যের সেরা মুখ্যমন্ত্রী এই ক দশকে তুমি যে দেখলে, জ্যোতি বসু থেকেই ধরি, তোমার চোখে কে? আমি তো শুভেন্দু অধিকারীকে এখন বলবো, যেভাবে স্পিডে কাজ করছেন উনি, মানে যেভাবে সংকল্প রেখেছেন, যেভাবে শুভেন্দু অধিকারী অপশনে নেই তো, অপশনে তিনজন। কে? জ্যোতিবাবু, বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ডেফিনেটলি শুভেন্দু অধিকারী। আচ্ছা, যদি আমলটা বলি, এখন তো শুভেন্দু অধিকারীর আমল তো শুরু হয়নি এখনো পর্যন্ত, সবাই 2 মাস শুরু হয়েছে, এবং আমরা অ্যাকচুয়ালি আমরা এই 12 বছরের যে কষ্ট চলেছে না আমাদের উপর, যেভাবে গাড়ি ভাঙচুর যাভাবে হয়েছে, তুলনামূলকভাবে কোনটা বেটার ছিল? বাম না তৃণমূল? একটা কম আমি মনে করি না, না একটা কম মনে করি না আমি। নো বাম, নো তৃণমূল। আচ্ছা, আর যদি আমরা একদম শেষ জায়গা যেটা আছে, যে তুমি বলেই দিয়েছো যে মুখ্যমন্ত্রী সেরা হিসেবেও যদি আমি ধরি, তো তুমি বারবারই বলছো শুভেন্দু অধিকারী। আমার লাস্ট এটাই মানে জানার ছিল। শুভেন্দু অধিকারী ডেফিনেটলি, উনি যেভাবে আজকে কাজ করছেন, 2 মাসে যেভাবে পাল্টানোর চেষ্টা করছেন, যেভাবে কথা দিয়ে কথা রাখছেন, প্রতিশ্রুতি পালন করছেন, জানি না মানে 2 মাসেই যদি এটা হয়, তাহলে আগামী দিনে আমরা কি দেখবো? দিদি, এই রাজ্যের বা দেশের বাসিন্দা, মানে ইন্ডিয়ান ন্যাশনাল হিসেবে দুটো উইশ যদি বলা হয় আপনাকে, যে কেন্দ্র সরকারের কাছ থেকে একটা ডিমান্ড করুন আর রাজ্য সরকারের কাছ থেকে একটা ডিমান্ড করুন, নেত্রী হিসেবে নয়, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন অফ। এটা অনেক ভাবতে হবে, এটা অত তাড়াতাড়ি তো যেটা 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 আপনার মনে হয় যেটা হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তো মানে আমরা চাইবো যে আমাদের এখানে ফিউচারের কথা ভেবে, মানে বিভিন্নভাবে এডুকেশনকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া হোক, এটা চাইবো। দরকার আছে এডুকেশনটাকে, মানে এডুকেশন অনেক পিছিয়ে গেছে, এডুকেশনের কাঠামোটাকে অনেক স্মার্ট করা হোক চাইবো। এবং বাচ্চারা বা বড়রা যারা রয়েছে, আমাদের একটা শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম, শুরু হয়েছিল, আমরা স্মার্ট ক্লাস করতাম, করতাম। আমরা চাইবো যে মানে বাড়িতে বসেও, মানে কেউ কখনো যদি কলেজ বা ইউনিভার্সিটি বা দূরেও থাকে, তারা যেন বাড়িতে বসেও সেই ক্লাসটা করতে পারে বা কিছু করতে পারে,
এরকম এডুকেশন সিস্টেমটাকে একটু ভালো করা, অনেকটা কিন্তু ককরোচ জনতা পার্টির কিন্তু একই এডুকেশন সিস্টেম নিয়েই তাদের আন্দোলন। এডুকেশন সিস্টেমটা অনেক ভালো হোক, স্মার্ট ক্লাস আসুক, আরো বেশি কিছু হোক, অনলাইনে যেটা হয়। আর মহিলা হিসেবে আমি চাইছি তুমি মহিলাদের জন্য তোমাদের আর চিন্তা ভাবনা কি আছে রাজ্য সরকারের কাছে ডেফিনেটলি আমি তো মহিলাদের জন্য একটা যেটা উনি করেছেন, মানে চলছেন এগিয়ে নিয়ে বিভিন্নভাবে, মহিলা থানা থেকে শুরু করে করছেন, মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া। এটা এই যে আমরা আগের সময় শুনতাম যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতে যে 8টার পরে কেন মহিলা বেরোচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতাম, ভালো লাগতো না শুনে, যে আমরা তো রাত্রির বেলা 12টা 1টা 2টোর সময় ফিরছি, তো ইনি কি বলছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে, মহিলাদের পাশে থাকা উচিত, সেখানে মহিলাদের বলছে বাড়ি ঢুকে যাও। তো শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যেটা চেয়েছি, উনি এগোচ্ছেন এইভাবে যে মহিলাদের নিরাপত্তাটা আরো বেশি জোরালো হোক। একদম শেষ প্রশ্ন, শেষ করার আগে একদম অনেস্টলি বলবেন, ডান্স কি মিস করেন? না, করি না, একটু একটু করতাম, এখন আর করি না। মানে কেন? এটাই তো প্যাশন ছিল। প্যাশন ছিল, এত কাজের চাপে কখনো আমি ওগুলোকে নিয়ে ভাবতে সময় পাইনি আসলে। হয়তো কোনো সময় এরকম একটা অপরচুনিটি যদি আসে আমার কাছে, হয়তো ভেবে দেখবো। আচ্ছা, Thank আমি you. প্রকাশ তোমার কাছ থেকে অনুমতি নিয়ে দিদির কাছে আমি একটা লাস্ট, মানে ওর লাস্ট বলে আমি লাস্ট একেবারে শেষ প্রশ্ন, যে তোমার এর পরবর্তী নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো, মানে রাজনীতিবিদ হিসেবে, রাজনীতিতে? একদম। আমি সত্যি কথা আমি বলেছি একটু আগেই যে ডেস্টিনি আমায় নিয়ে এসছে, কোনো রকম আমার পূর্ব পরিকল্পনা ছিল না, পেছন ঘুরে তাকাতে হয়নি, একের পর এক জায়গায় এসেছি। আমি যেখানে আছি খুব ভালো আছি, আমি এটুকুই বলবো। এবং যেটা আমাকে দিয়েছেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি এই পার্টিকে বিশ্বাস করি, এবং মানে দূরে কোনো কিছু দেখি না, এটুকুই জানি যে এই পার্টিটা ক্ষমতায় এসছে, এবং আগামী দিনে অন্তত 2047 বিকশিত ভারত নরেন্দ্র মোদীজি বলেন, যেন আমি দেখতে চাই যে এই সরকার যখন এসছে, এই সরকার কিন্তু আরো 20 থেকে 25 বছর চলবে। দেবযানী শেষ করবে, তার আগে এই প্ল্যাটফর্মকে আমি বেছে নিচ্ছি থ্যাংক ইউ বলার জন্য। আমার মনে আছে 6-7 বছর আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, নিবেদিতা সেতুতে অ্যাটাক হয়েছিল এবং ভর্তি হয়েছিল, আপনি এসেছিলেন। তো সেদিন আমি হালকা আনকনসিয়াস ছিলাম, চোখ মানে করলাম, দেখলাম দিদি সামনে দাঁড়িয়ে আছে। আমি একটা নিউজ কভার করতে গেছিলাম, সেখানে বোধহয় টোল প্লাজাতে কিছু একটা তোলাবাজি হচ্ছে, এক্সটর্শন। 4বার হাসপাতালে অ্যাডমিট হয়েছে, বেশি হয়নি। ঠিক আছে, তো থ্যাংক ইউ লকেট দি সেদিনের জন্য। দেবযানী তুমি একদম একদম অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের এতটা সময় দিলে, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের জন্য সময় রেখেছে। এবং লকেট দি কিন্তু আজ খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে, এবং সেই কথাগুলোর উপর আমরা অবশ্যই ফোকাস করব। তবে আজ আর লকেট দিকে আটকাবো না, আমরা এই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের মধ্যে আমরা আবারও লকেট দিকে পাবো, ঠিক এইভাবে খোলামেলা আড্ডায়, এমনইভাবে লকেট দি স্পষ্ট ভাষায় তাদের পরবর্তী পরিকল্পনা কি রয়েছে, যে কোনো সমস্যার সমাধান কি হতে পারে, পিছিয়ে গিয়ে নয়, ভয়ে নয়, সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলা যায়, তার দলের যে কোনো সদস্যের সঙ্গে কথা বলা যায়, তিনি কিন্তু সেটা জানিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুব বড় প্রাপ্তি এই সরকারের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ লকেট দি।